প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ শরীরেই আছো। আমি আবারও আজকে তোমাদের সামনে হাজির হলাম তোমাদেরকে আরেকটি ক্লাস উপহার দেব বলে। আমি এর আগে দুটো ক্লাস করেছিলাম, দুটো ক্লাসই ছিল ন্যারেশনের উপর। আজকের ক্লাসটাও ন্যারেশনের উপর। আরও হয়তো একটা বা দুটো ক্লাস আমার লাগতে পারে এই ন্যারেশনের সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ন্যারেশন সম্পর্কে যে ধারণাটা দিয়েছিলাম সেটার মধ্যে ছিল ন্যারেশন কাকে বলে, ন্যারেশনের প্রকারভেদ, এরপর ন্যারেশনের যে বেসিক পরিচিতি, অর্থাৎ একটা ডিরেক্ট স্পিচের বিভিন্ন অংশ, সেই সাথে তোমাদেরকে পার্সন, নাম্বার, কেস এইসব সম্পর্কে ধারণা দিয়েছিলাম। পাশাপাশি কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় সেই বিষয়টাও আলোচনা করেছিলাম। আমার দ্বিতীয় ক্লাসটা ছিল ন্যারেশনে কিভাবে টেন্স পরিবর্তন করতে হয় সেটার উপর। এবং এই দ্বিতীয় ক্লাস শেষে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজও দিয়েছিলাম। সেই বাড়ির কাজগুলো আশা করি তোমরা ইতিমধ্যে শেষ করতে পেরেছ। ভুল ত্রুটি থাকবে, আমরা দেখব। আমি একটা উত্তরপত্র রেডি করেছি তোমাদের জন্য। সেই উত্তরপত্রের মাধ্যমে তোমরা তোমাদের যে উত্তর সেটা মিলিয়ে নেবে এবং কোথায় কোথায় ভুল হয়েছে সেই বিষয়টা তোমরা শনাক্ত করে শুধরে নেবে। তাহলে দেখি আমরা আমাদের গত ক্লাসে 10টা বাড়ির কাজ ছিল, 10টা সেন্টেন্স আমি দিয়েছিলাম তোমাদেরকে বেসিক্যালি টেন্স কিভাবে পরিবর্তন হয় সেই বিষয়টা ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। নাম্বার 1 অ্যান্সারগুলোই বলছি আমি শুধু। নাম্বার 1, he told me that he had given me much trouble. Number 2, the students said that they should or would do their homework the next day. এখানে দেখো should অথবা would, যদি shall থাকে তাহলে সেক্ষেত্রে should অথবা would যে কোনো একটা ব্যবহার করলে চলবে। নাম্বার 3, the child told the mother that it wanted to go out. It, আমি বলেছি it, তো চাইল্ডের ক্ষেত্রে প্রনাউনটা it লিখলেই ভালো। The teacher told the students that he was giving them a homework. Number 5, she told me that she should or would meet me the next day. Number 6, the boys said that they had brought the money. Number 7, he told me that he had met me in the fair the previous day. Number 8, mother said that it might rain that day. And number 9, the man told me that he was looking for me. Number 10, you said that you had been reading the book since Friday. আর একটু ভালো করে দেখো এবং তোমাদের অ্যান্সারগুলোর সাথে একটু মিলিয়ে নাও এবং কোথায় কোথায় ভুল হয়েছে, বা যদি ভুল না হয়ে থাকে তাহলে ভেরি গুড, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা তোমরা এখান থেকে দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আশা করি মিলিয়ে নিতে পেরেছ। আজকে আমরা আলোচনা করব ন্যারেশনে রিপোর্টেড স্পিচগুলোতে বিভিন্ন সেন্টেন্স থাকলে, বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকলে সেগুলো ইনডিরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় ওগুলোর কি ধরনের পরিবর্তন হবে। আমি বলেছিলাম প্রথম ক্লাসে, আমি বলেছিলাম যে সেন্টেন্স বলতে এখানে আমরা মিনিংফুল যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর ব্যাপারে বলছি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পেরেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম পালিত হয়ে থাকে। তো সেই জন্য আমরা ধীরে ধীরে প্রত্যেকটা সেন্টেন্সের পরিবর্তনগুলো দেখব। আমরা যাচ্ছি আমাদের আজকের ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে ন্যারেশনের 3য় ক্লাস। হ্যাঁ, তাহলে দেখো এখানে
হাউ টু চেঞ্জ ডিফারেন্ট সেন্টেন্সেস ইন ন্যারেশন। ন্যারেশনে বিভিন্ন ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করব। প্রথমে আসছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে কাজ করতে যাওয়ার আগে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা অবশ্যই চিনতে হবে, নতুবা আমি নিয়মটা ঠিকমতো পালন করতে পারবো না। কিভাবে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স শনাক্ত করবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটা হচ্ছে বা গঠনটা হচ্ছে এরকম, প্রথমেই সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন বা দুটোই থাকবে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অন্য কিছু। অর্থাৎ এই স্ট্রাকচারে যে সেন্টেন্সগুলো তোমরা পাবে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কোন সেন্টেন্সটাকে আমরা বোঝাচ্ছি? যেটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটার কথাই আমরা বলছি। তাহলে এই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সে বা টেল বসবে। রিপোর্টিং ভার্বটা সে থাকলে সেক্ষেত্রে আমরা এটা একটু ধারণা দিয়েছিলাম তোমাদেরকে, সে থাকলে সেটা বসে যাবে, আর সে এর পরে যদি টু থাকে, অর্থাৎ যদি অবজেক্ট থাকে তাহলে সে এর পরে টু থাকবে, সেই ক্ষেত্রে তোমরা টেলও বসাতে পারো, নতুবা সে টু যেটা থাকে সেটা রেখে দিলেই চলবে। কমা এবং ইনভার্টেড কমার জায়গায় ওটা উঠে গিয়ে, ওই দুটো উঠে গিয়ে এখানে একটা কনজাংশন বসবে, সেটা হচ্ছে দ্যাট। এরপর টেন্স এবং পার্সন তাদের নিয়ম অনুসারেই পরিবর্তিত হবে, এখানে আর তেমন কিছু নেই। অর্থাৎ আমরা এই পর্যন্ত যে উদাহরণগুলো দিয়েছিলাম গত ক্লাস পর্যন্ত, সবগুলো উদাহরণই ছিল কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের, এবং সেই সবগুলো সেন্টেন্সে আমরা এই নিয়মগুলো কিন্তু অলরেডি পালন করেছি। তাহলে আমি আবার বলছি, রিপোর্টিং ভার্বটা সে বা টেল হিসেবে বসবে, অর্থাৎ সে এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টেল বসাতে পারি সে না বসিয়ে, আর যদি সে এর পরে অবজেক্ট না থাকে তাহলে সে এটা থাকবে, নতুবা টেল না বসিয়ে আমরা পারবো সেটা সে টু বসিয়ে দিলে চলবে। আর কমা ইনভার্টেড কমা, ওই জায়গায় এই চিহ্নগুলো উঠে গিয়ে ওখানে মাঝখানে একটা কনজাংশন বসাতে হবে, সেটা হচ্ছে দ্যাট। আর টেন্স এবং পার্সন এগুলো তাদের নিজ নিজ নিয়ম অনুসারে পরিবর্তিত হতে থাকবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। কিছু উদাহরণের মধ্যে যেমন দেখো, এক্সাম্পলস, টনি সেড টু হিজ মাদার, আই নিড সাম মানি। এই যে দেখো, প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে, সাম মানি। ওটাকে আমরা ইনডিরেক্ট করছি কিভাবে দেখো, টনি টোল্ড, এই যে সেড টুর পরিবর্তে আমরা কি লিখলাম, টোল্ড, অথবা এটা সেড টু রেখে দিতে পারবে। টোল্ড হিজ মাদার দ্যাট হি নিডেড সাম মানি, আমরা এখানে আই এর পরিবর্তে হি বসিয়েছি, এটা পার্সনের নিয়ম, পার্সন পরিবর্তনের নিয়ম অনুসারে। নিডটাকে নিডেড করেছি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে আসবে বিদায় আমাদেরকে এই প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্সটাকে ফার্স্ট ইনডেফিনিট করতে হয়েছে, সেই কারণে নিডেড। মাই ফ্রেন্ড সেড টু মি, আনিস গেভ ইট ফর ইউ, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আনিস সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, আর ইট হচ্ছে অবজেক্ট, ফর ইউ এটা এক্সটেনশন। এটাকে ইন্ডিরেক্ট করেছি আমরা কিভাবে দেখো, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আনিস হ্যাড গিভেন দ্যাট ফর মি। দেখো আর ভালো করে, আর কয়েকটা উদাহরণ আমরা দেখবো এখন। সরি, আমরা এখানে আচ্ছা, আমরা চলে যাচ্ছি এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি দুটো উদাহরণই রেখেছি, কেননা এর আগে আমরা অনেকগুলো কাজ করেছিলাম গতদিন পর্যন্ত, যার কারণে বেশি উদাহরণ আমি এখানে দেখাইনি। আগের ক্লাসে যে এক্সাম্পলগুলো, তোমরা সেই এক্সাম্পলগুলো দেখলেই বা বাড়ির কাজ যেগুলো করেছে সেগুলো দেখলেই অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তনের নিয়মটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে পরিবর্তন করব? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনব? রাইট, এটা চেনাটা খুব সহজ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং এই সেন্টেন্সের ক্ষেত্রে দুই ধরনের গঠন আমরা পাই। একটা হচ্ছে শুরুতে ডব্লিউএইচ থাকে,
ডব্লিউএস মানে হচ্ছে ডব্লিউএস আমরা সংক্ষেপে এটা গ্রুপ হিসেবে বলে থাকি, অর্থাৎ হু, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই। এই যে ডব্লিউ বা এইচ দিয়ে যে অ্যাডভার্ব বা প্রোনাউনগুলো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি ডব্লিউএস গ্রুপ। এর বাইরে আরেক ধরনের স্ট্রাকচার থাকতে পারে, অর্থাৎ শুরুতে একটা অক্সিলারি ভার্ব, সেটা হইতে পারে টু বি ভার্ব am, is, are, was, were, to have verb have, has, had, modal auxiliary verb shall, should, will, would, can, could, may, might, used to, ought to, এই ধরনের বা dare এরকম একটা অক্সিলারি ভার্ব এখানে থাকবে। অথবা থাকতে পারে ডু ভার্ব, সেই ডু ভার্বটা হচ্ছে ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এই টাইপের আমাদের এখানে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হতে পারে। তাহলে আমরা দুই টাইপের এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছি, একটা হচ্ছে ডব্লিউএস দিয়ে আর একটা হচ্ছে ডব্লিউএস না থাকলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তাহলে দেখো এখানে পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে, রিপোর্টিং ভার্বটার পরিবর্তে বসাইতে হবে আস্ক। আরেকটা ভার্ব বসানো যায় এনকোয়ার অফ, এনকোয়ার শব্দটা এখানে ব্যবহার করা যায়। তো আমরা আপাতত একটাই শিখি, রিপোর্টিং ভার্বটার পরিবর্তে এখানে বসবে আস্ক। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখেছিলাম দ্যাট বসছিল, এখানে কিন্তু দ্যাটের কোনো ফাংশন নাই, এখানে বসবে হয় ইফ নতুবা ডব্লিউএস, ইফ অথবা ডব্লিউএস। কখন ইফ বসবে কখন ডব্লিউএস বসবে? ইফ বসবে, আচ্ছা আমরা ওদিক থেকে আসি, যদি ডব্লিউএস থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডব্লিউএস দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে ওই কমা ইনভার্টেড কমার জায়গায় আমরা ডব্লিউএসটা বসাবো। আর যদি ডব্লিউএস না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইফ বসাবো, ইফ অথবা ওয়েদার। আরেকটা শব্দ ব্যবহার করা যায় কনজাংশন, সেটা হচ্ছে ওয়েদার। তাহলে আমরা কি বুঝলাম, ডব্লিউএস থাকলে সেক্ষেত্রে সেন্টেন্সটা শুরুতে ডব্লিউএস থাকলে সেক্ষেত্রে আমরা ডব্লিউএসটাকে ব্যবহার করব, আর যদি ডব্লিউএস না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। এরপরে রিপোর্টেড স্পিচ মাস্ট বি চেঞ্জড ইনটু অ্যাসার্টিভ বিফোর অ্যাপ্লাইং দ্য রুল। হ্যাঁ, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। তুমি ডব্লিউএস এর বা ইফ এর কাজ শেষ করার পর, অর্থাৎ ওই কনজাংশনটার কাজ শেষ করার পরে রিপোর্টেড স্পিচটাকে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নেবে। ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিয়ে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তুমি চেঞ্জ করবে। অর্থাৎ চেঞ্জ বলতে এখানে টেন্স পরিবর্তন আর পার্সন পরিবর্তন, ওই দুটার কাজই বাকি থাকে। তার মানে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাতে ওটা অ্যাপ্লাই না করে ওটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে তারপর সেখানে টেন্স এবং পার্সনের রুলগুলো অ্যাপ্লাই করবে। এরপর টেন্স এবং পার্সন সেগুলো চেঞ্জ হবে কিভাবে? উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু देयर রেসপেক্টিভ রুলস, অর্থাৎ তাদের নিজ নিজ যে নিয়ম অনুসারে সেই নিয়ম অনুসারে এখানে পরিবর্তন। অর্থাৎ টেন্স পরিবর্তনের যে নিয়ম, পার্সন পরিবর্তনের যে নিয়ম, সেই নিয়মটাই এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। দেখো, নাম্বার 1, টিচার সেড টু মি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা শুরুতে কি আছে? হ্যাভ, অর্থাৎ এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু। তার মানে এই জায়গায় আমাকে বসাতে হবে ইফ। প্রথম থেকে আসি আমি, টিচার সেড টু এর পরিবর্তে কি বসলো? আস্কড। এরপর অবজেক্ট মি, কমা ইনভার্ট কমার জায়গায় আমরা বসালাম ইফ। এবার হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এই হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক এই সেন্টেন্সটাকে আমরা মনে মনে অ্যাসার্টিভ করব। এটাকে অ্যাসার্টিভ করলে এই যে অক্সিলারি ভার্বটা এটা সাবজেক্টের পরে যাবে, অর্থাৎ ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। যদি অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের পরে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। ওই ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্কটাকে আমরা এখানে ইনডিরেক্ট করব। ইউ এর পরিবর্তে বসবে আই, অর্থাৎ এই যে ইউটা সেকেন্ড পারসন এবং নমিনেটিভ কেস, মি কে নমিনেটিভ কেস করে এখানে বসানো হয়েছে। আর হ্যাভ ডান এটা প্রেজেন্ট পারফেক্ট, এই হ্যাভ ডানটা প্রেজেন্ট পারফেক্ট, এটা ফার্স্ট পারফেক্টে যাবে, সেই কারণে হ্যাড ডান। ইওর হোমওয়ার্ক, ইওর সেকেন্ড পারসন পসেসিভ কেস, তাহলে মি কে পসেসিভ করলে আমরা পাচ্ছি মাই, মাই হোমওয়ার্ক। তাহলে কি দাঁড়ালো? টিচার আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। নাম্বার 2, কবির সেড টু সাদিয়া আর ইউ ফিলিং বোর্ড, আর ইউ ফিলিং বোর্ড। এটাও শুরুতে কি আছে? এটাও শুরুতে কি আছে? এখানেও শুরুতে রয়েছে কি? এখানে অক্সিলারি ভার্ব, আর ইউ ফিলিং বোর্ড। তাহলে আমরা কবির সেড টু সাদিয়া আর ইউ ফিলিং বোর্ড, কবির
asked সাদিয়া কমা ইনভার্ট কমার জায়গায় ইফ আর ইউ ফিলিং বোর্ড কে আমরা অ্যাসার্টিভ করব, আরটা সাবজেক্টে পরে যাবে, তাহলে ইউ আর ফিলিং বোর্ড এটা হয়ে গেল অ্যাসার্টিভ। ইউ আর ফিলিং বোর্ড কে আমরা চেঞ্জ করব, ইউ এর পরিবর্তে বসবে কি শি। কেন বসবে? কারণ এটা সেকেন্ড পারসন এবং নমিনেটিভ কেস, তাহলে সাদিয়ার প্রোনাউন শি, শিটা নমিনেটিভ এখানে বসছে। আর ফিলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হবে ওয়াজ ফিলিং, বোর্ড ঠিক থাকবে। আরো কয়েকটা আমরা দেখব। দেখো নাম্বার 3, the old man said to the shopkeeper, can you tell me the way to the police station? Can you tell me the way to the police station? এখানে ক্যান দিয়ে শুরু সেন্টেন্সটা, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে। the old man asked the shopkeeper, কমা ইনভার্ট কমার জায়গায় বসছে ইফ, আর এখানে ক্যান ইউ ক্যান, অর্থাৎ অ্যাসার্টিভ করলে এটা আমরা পাবো ইউ ক্যান টেল মি দ্য ওয়ে টু দ্য পুলিশ স্টেশন। ইউ এটা সেকেন্ড পারসন, তাহলে শপকিপারকে বুঝাবে। আমরা দেখো ইউ শপকিপার, এটাকে তুমি পুরুষও ধরতে পারো মহিলাও ধরতে পারো, সেই ক্ষেত্রে পুরুষ হলে হি হবে, নতুবা মহিলা হলে শি হবে, যে কোনো একটা দিলেই চলবে। আর এখানে এসটা কেন দিলাম? কারণ দেখো সাবজেক্ট রিপোর্টিং ভাবে সাবজেক্ট এবং রিপোর্টিং ভাবে অবজেক্ট দুটোই থার্ড পারসন এবং দুটোই সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে যে কোনো একজনকে ইন্ডিকেট করে দিতে হবে। আমি একজনকে বুঝিয়ে দিলাম, অর্থাৎ এই হি এর পাশে এস দিয়ে শপকিপারকে বুঝালাম, তাহলে কুড টেল হিম, এই হিম এর পাশে আমি কিছু ব্যবহার করিনি, তার মানে এই হিমটা হচ্ছে কে? এটা হচ্ছে ওল্ড ম্যান। দ্য ওয়ে টু দ্য পুলিশ স্টেশন। ফাদার সেড টু মি, ডিড ইউ পে দ্য ইলেকট্রিসিটি বিল? এখানেও শুরুতে আছে ডিড, অর্থাৎ অক্সিলারি ভার্ব। ফাদার আস্কড মি, কমা ইনভার্ট কমার জায়গায় ইফ, ডিড ইউ পে, এটাকে আমি অ্যাসার্টিভ করব, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ পেইড। খেয়াল রাখবে ডিড থাকলে যখন এটাকে অ্যাসার্টিভ করবে তখন এই ডিডটা মেইন ভার্বের সাথে মিশে যাবে, মেইন ভার্বের সাথে মিশলে মেইন ভার্বটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ ইউ পেটা পেইড হবে। এটা যদি ডাস থাকে তাহলে সেক্ষেত্রে মূল ভার্বটার সাথে এস বাই এস যুক্ত হবে অ্যাসার্টিভ করলে, অর্থাৎ পে থেকে পেইস হবে তখন। যদি এটা ডু থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডু মূল ভার্বের সাথে মিশলেও কোনো পরিবর্তন হয় না, এটা মেইন ভার্বটা অপরিবর্তিত থাকবে। ডিড থাকলে ফার্স্ট ফর্ম, ডাস থাকলে এস বাই এস যুক্ত হয়, আর ডু থাকলে কোনো পরিবর্তন করতে হয় না। অর্থাৎ যখন আমরা ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করছি তখন আমাদেরকে এই কথাটা খেয়াল রাখতে হবে। ডিড ইউ পে দ্য ইলেকট্রিসিটি বিল, এটাকে অ্যাসার্টিভ করলে আমরা পাচ্ছি কি ইউ পেইড দ্য ইলেকট্রিসিটি বিল, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে আমরা যখন চেঞ্জ করব তখন এটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ ইউ এর পরিবর্তে দেখো আই বসছে সেকেন্ড পারসন, তাহলে রিপোর্টিং ভার্ব অবজেক্ট এখানে এসে বসছে আই হিসেবে। যেহেতু আমরা বলছি কি ফার্স্ট ইনডিফিনিট থেকে ফার্স্ট পারফেক্ট হবে, তাহলে হেড আসবে একটা, ফার্স্ট পারফেক্টের গঠন অনুসারে এখানে একটা হেড আসবে। পেইড এর ফার্স্ট পার্টিসিপল হলো পেইড, এরপরে দ্য ইলেকট্রিসিটি বিল। এই হচ্ছে আমাদের, আমরা চারটা সেন্টেন্স দেখলাম, চারটা সেন্টেন্সে শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে শুরুতে ইন্টারগ্রেট সেন্টেন্সগুলোতে শুরুতে কি ছিল অক্সিলারি ভার্ব, অর্থাৎ ডিড, এই যে ক্যান, এর আগে যে দুইটা ছিল সবগুলো কিন্তু অ্যাসার্টিভ তোমার অক্সিলারি ভার্বের সাহায্যে গঠিত, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়া ইন্টারগেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব কয়েকটা অ্যাসার্টিভ ডব্লিউএস দিয়ে গঠিত কিছু উদাহরণ। দেখো নাম্বার 5, টিচার সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। টিচার সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, এখানে শুরুতে কি আছে হোয়াট, তাহলে টিচার আস্কড মি, কমা ইনভার্ট কমা জায়গায় কি বসবে হোয়াট। হোয়াট এর পরে আমরা যখন হোয়াট বসিয়ে ফেললাম, হোয়াট এর পরে আর কি আছে সেটা দেখতে হবে। ইজ ইউর নেম, ইজ ইউর নেম, এখানে সাবজেক্ট হচ্ছে কিন্তু ইউর নেম, তাহলে এই ভার্বটা কোথায় যাবে অ্যাসার্টিভ করলে? এটা যাবে নেম এর পর, অর্থাৎ ইউর নেম এর পরে, সাবজেক্টের পরে। আমরা যখন ইন্টারভিউ থেকে অ্যাসার্টিভ করব তখন আমাদের এই ভার্বগুলো সাবজেক্টের পরে চলে যাবে, ইউর নেম এর পরে ইজ হবে, তাহলে ইউর এটার পরিবর্তে বসবে মাই, অর্থাৎ এই যে মি এটাকে পজিটিভ করলে আমরা পাচ্ছি মাই নেম, আর ইজটা হবে ওয়াজ, এটা টেন্স পরিবর্তন হয়ে কি হলো ওয়াজ। এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে আর এটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেল, এই যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স আছে। এরপর দেখো মনি সেড টু রত্না, হোয়েন উইল ইউ রিটার্ন মাই বুক, হোয়েন উইল ইউ রিটার্ন মাই
বুক। মনি আস্ক রত্না, কমা ইনভার্টেড কমা জায়গায় কি হবে হোয়েন, অর্থাৎ এখানে আমরা ডব্লিউএস যেটা আছে সেটাকে বসালাম। ডব্লিউএস বসানোর পর আর কি রইল, উইল ইউ রিটার্ন মাই বুক। ওই উইল ইউ রিটার্ন মাই বুককে আমরা অ্যাসার্ট করব, কি হবে ইউ উইল রিটার্ন মাই বুক। ইউ, এই উইলটা সাবজেক্টের পরে, ইউ উইল রিটার্ন মাই বুক, এটাকে আমরা ইন্ডিরেক্ট করব। তাহলে ইউ এর পরিবর্তে বসবে শি। আচ্ছা, এখানে আমি আর লিখলাম কেন, কারণ মনি এবং রত্না দুটোই থার্ড পারসন, দুটোই সিঙ্গুলার নাম্বার, দুটোই ফিমেল, যার কারণে আমরা অবশ্যই একজনকে ইন্ডিকেট করে দেব। ব্র্যাকেটে নামের প্রথম অক্ষরটা বসিয়ে দিলে বুঝে যাবে যেটা কার কথা আমরা বলছি। তাহলে শি, এখানে আমি আর দিয়ে চিন্তা করলাম, এটা রত্নাকে বোঝাচ্ছে। এরপর উইলটা উড হবে, রিটার্ন ঠিক থাকবে। মাই বুক, এই মাই হচ্ছে মনি, তাহলে মনির প্রনাউন শি এর পসিভ হচ্ছে হার, হার বুক। তাহলে মনি আস্কড রত্না হোয়েন শি উড রিটার্ন হার বুক। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তোমার ইনডিরেক্ট করার নিয়ম এবং তার কিছু উদাহরণ। এবার আমরা দেখব আমাদের পরবর্তী ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স, ইম্পেরেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনবে? ইম্পেরেটিভ সেন্টেন্সের শুরুতেই থাকে মেইন ভার্ব, শুরুটাই হয় ভার্ব দিয়ে, সাবজেক্ট এখানে উজ্জ থাকে, সাবজেক্টটা দেওয়া থাকে না। অথবা এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে যদি নেগেটিভ হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে ডু দিয়ে শুরু হবে। অথবা শুরুতে একটা ইয়ে থাকতে পারে, একটা অ্যাডভার্ব থাকতে পারে, যেমন সেটা হতে পারে অলওয়েজ অথবা নেভার, সামটাইমস, এই টাইপের একটা অবজেক্ট এখানে থাকতে পারে। অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের শুরুতে কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না, ভার্ব দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয় সেই সেন্টেন্সটাই হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। এই ইম্পেরেটিভ সেন্টেন্সের কাজ করতে গেলে আমাদের কি করতে হবে দেখো। প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি ভার্ব বসাতে হবে দেখো। অ্যাডভাইস অথবা অর্ডার অথবা রিকোয়েস্ট অথবা ফরবিড অথবা বেগ অথবা আস্ক। আচ্ছা, কোনটা কখন বসাবে? নিশ্চয়ই তোমরা ভার্বগুলো দেখে বুঝতে পারছো যে কোনটা কখন বসে। তারপর আমি আরেকবার বলছি, অ্যাডভাইসটা বসাবো আমরা যদি সেটা উপদেশমূলক কোনো ইম্পেরেটিভ সেন্টেন্স হয়, আর যদি সেটা আদেশ নির্দেশমূলক হয় তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো অর্ডার। যদি সেটা অনুরোধবাচক হয় তাহলে আমরা বসাবো রিকোয়েস্ট। যদি সেটা নিষেধবাচক হয় তাহলে সেক্ষেত্রে হবে ফরবিড। যদি সেটা অনুনয় সূচক হয় তাহলে সেক্ষেত্রে হবে বেগ। যদি সেটা কোনো ধরনের কমান্ড না বুঝায়, অর্থাৎ এই ক্ষেত্রে সেন্টেন্সটা পড়ে কিসে পড়বে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা আস্ক অথবা টেল ব্যবহার করতে পারবো। আস্ক অথবা টেল। একটা জিনিস এখানে মিসিং আছে, সেটা হচ্ছে কমান্ড। কমান্ড একটা ভার্ব ব্যবহার হয় বিশেষ করে সৈনিকের আদেশ বোঝাতে গেলে। ডিফেন্সের যে আদেশ, ডিফেন্সের আদেশগুলো সাধারণত এই ক্ষেত্রে কমান্ড দিয়ে বোঝানো হয়। তো এই ক্ষেত্রে আমরা ডিফেন্সের কোনো আদেশ সূচক যদি কোনো ধরনের সেন্টেন্স আমরা পাই তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব কমান্ড। আচ্ছা, এরপর দেখো কমা ইনভার্টেড কমা। কমা ইনভার্টেড কমার জায়গায় এখানে আমাদেরকে বসাতে হবে টু। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পেয়েছিলাম দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখেছিলাম ইফ অথবা ডব্লিউএইচ, রাইট। এখন এখানে বসছে টু। আর ফর নেগেশন নট টু, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, অর্থাৎ যদি আমাদের যে রিপোর্টের স্পিচটা যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে টু এর আগে একটা নট দিতে হবে, নট টু বসবে। এরপর টেন্স এবং পারসন এই দুইটা তাদের নিজ নিজ নিয়ম অনুসারে পরিবর্তিত হবে। টেন্স এবং পারসন তাদের নিজ নিজ নিয়ম অনুসারে পরিবর্তিত হবে। আরেকবার দেখছি আমরা তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে রিপোর্টিং ভার্বটা যেটাই থাকুক সেটার পরিবর্তে আমাদেরকে এখানে বসাতে হবে অ্যাডভাইস। এটা আমার সেন্টেন্সের কমান্ডে বলে দেবে আমি কি বসাবো। এটা যদি অনুরোধ সূচক হয়, উপদেশ সূচক হয় তাহলে অ্যাডভাইস, যদি সেটা আদেশ সূচক হয় তাহলে অর্ডার, যদি সেটা তোমার অনুরোধ হয় তাহলে সেটা রিকোয়েস্ট, যদি সেটা নিষেধ হয় তাহলে ফরবিড, যদি সেটা অনুনয় সূচক হয় তাহলে বেগ, আর যদি সেটা কোনো ধরনের কমান্ড মিন না করে তাহলে সেক্ষেত্রে আস্ক। আর যদি সৈনিকের আদেশ বা ডিফেন্সের আদেশ বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমান্ড। কমা ইনভার্টেড কমা, এটার জায়গায় আমাদেরকে বসাইতে হবে টু। কমা ইনভার্টেড কমার জায়গায় বসবে টু।
আর যদি নেগেটিভ হয় সেন্টেন্সটা তাহলে বসবে নট টু। আর টেন্স এবং পারসন তাদের নিজ নিজ নিয়ম অনুসারে পরিবর্তিত হবে। তাহলে আমরা এরপরে দেখছি কিছু উদাহরণ। দেখো, he said to me open the door, he said to me open the door, এই open the door এটা একটা ইম্পেরাটিভ সেন্টেন্স, কারণ এটা শুরুটাই হয়েছে ভার্ব দিয়ে, এখানে কোনো সাবজেক্ট, শুরুতে সাবজেক্ট নাই, এবং ওপেনটা মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব দিয়ে শুরু সেন্টেন্সটা। আচ্ছা, সাবজেক্ট কিন্তু শুরুতে আবার ইন্টারোগেটিভেও থাকে না, তাহলে তো আবার কনফিউশন সৃষ্টি হয়ে যাচ্ছে, তাই না? সাবজেক্ট থাকে না ঠিক আছে, কিন্তু সাবজেক্টের পরে মেইন ভার্বটা থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মেইন ভার্বটা থাকে সাবজেক্টের পরে, আর সাবজেক্টের আগে থাকে একটা অক্সিলারি ভার্ব। আর এখানে টোটাল সাবজেক্টটাই থাকবে না, এখানে কোনো সাবজেক্টই উল্লেখ থাকবে না। এই হচ্ছে ইন্টারোগেটিভের সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের পার্থক্য। তাহলে দেখো, এটাকে আমরা কি বলছি? হি আস্কড অথবা টোল্ড। এখানে আস্ক বা টোল্ড আমরা ব্যবহার করলাম কেন? এখানে আমরা কমান্ডটা কি ঠিকমতো পাচ্ছি না নাকি? হ্যাঁ, পাচ্ছি না আমরা, কারণ দেখো প্রশ্নটা করেছে হি এ আমাকে। এই হি এটা আমার সমবয়সী হতে পারে, এটা আমার বড় হতে পারে, এটা আমার ছোট হতে পারে। তাহলে এটার সাথে আমার রিলেশনটা অ্যাকচুয়ালি এখানে স্পষ্ট না, সে কারণে আমি এখানে ওপেন দ্য ডোর, সে কি অনুরোধ করেছে নাকি সে আদেশ দিয়েছে, কিভাবে বলেছে সেটা আমার কাছে বোধগম্য নয়, যার কারণে আমরা এখানে আস্ক অথবা টেল ব্যবহার করেছি। এই জন্য আমরা বলছি কি হি আস্কড অর টোল্ড মি, এই কমা ইনভার্ট কমার জায়গায় বসছে টু। টু এর পরে মেইন ভার্বটা কোনো পরিবর্তন করা যাবে না, কারণ টু এর পরে প্রিপোজিশনের নিয়ম অনুসারে টু এর পরে মেইন ভার্বটা পরিবর্তিত থাকবে। এরপরে এখানে দ্য ডোর, এখানে কোনো পার্সন, এমন কোনো পার্সন নাই যে পার্সনটা আমাদের পরিবর্তন করতে হচ্ছে, যার কারণে আর কোনো পরিবর্তন হয়নি। নাম্বার টু, হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ ওপেন দ্য ডোর, এখানে একটা কমা হবে, এই যে একটা কমা হবে, প্লিজ ওপেন দ্য ডোর। এই প্লিজ শব্দটাই বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে এটা একটা অনুরোধ সূচক বাক্য, রাইট? তাহলে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে রিকোয়েস্ট, রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে রিকোয়েস্ট। হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর। নেক্সট, হি সেড টু মি ডু নট ওপেন দ্য ডোর। ডু নট ওপেন দ্য ডোর, এটা আমরা দুই ধরনের মিন করতে পারি। একটা হচ্ছে স্বাভাবিকভাবে এটা নেগেটিভ সেন্টেন্স, অথবা এটা হইতে পারে একটা নিষেধমূলক সেন্টেন্স। তার মানে আমাদের এটা দুইভাবে করা যাবে, আমরা এটা দুইভাবে করতে পারবো। হি আস্কড অর টোল্ড মি, এখানে কমা ইনভার্ট কমার জায়গায় আমরা যদি স্বাভাবিক নেগেটিভ সেন্টেন্স হিসেবে চিন্তা করি তাহলে হবে এটা নট টু, নট টু। এরপরে মেইন ভার্ব ডু নট, এটা নেগেটিভ এর জন্য বসছে, অক্সিলারি ভার্বটা বসানো হয়েছে নেগেটিভ। এই যে অ্যাডভার্বটা, এই নট অ্যাডভার্বটাকে এখানে বসাবার জন্য মূলত অক্সিলারি ভার্বটা আনা হয়েছে, অর্থাৎ নটটা অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। যখন আমরা এটাকে তোমার নট টু কনজাংশন হিসেবে যখন এখানে বসিয়ে দিলাম, এরপরে ডু এর ফাংশনটা শেষ। এরপর ওপেন দ্য ডোর, ওপেনটা মেইন ভার্ব, এখানে টু এর পরে বসছে, সেখানে কোনো পরিবর্তন হয় নাই, দ্য ডোর। আচ্ছা, এরপর আমরা কয়েকটা উদাহরণ দেখব। দেখো, আচ্ছা, ওই সেন্টেন্সটা যে একটা বললাম যে কি এটা নিষেধমূলক বুঝায়, সেই হিসেবে আমরা সেটা কিভাবে করব? হি ফরবেড, ফরবিড ভার্বটা নিষেধ করার অর্থে বোঝায়, এটার ফার্স্ট হচ্ছে ফরবেড। হি ফরবেড মি, এখানে টু বসছে, ওপেন দ্য ডোর। দেখো, নট শব্দটা কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। যখন তুমি ফরবিড শব্দটা ব্যবহার করবে তখন নট ব্যবহার করতে পারবে না, অর্থাৎ এটা একটা অলরেডি নেগেটিভ শব্দ আমরা ব্যবহার করে ফেলছি। আর একটা নেগেটিভ শব্দ যদি আমরা ব্যবহার করি যে গণিতের নিয়ম অনুসারে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের অর্থটা চেঞ্জ হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে অর্থ পরিবর্তন না হয়। হি ফরবেড মি টু ওপেন দ্য ডোর, সে আমাকে দরজাটা খুলতে নিষেধ করেছিল। আর আমি যদি এখানে নট রেখে দিই তাহলে কি হবে? দেখো, সে আমাকে দরজাটা না খুলতে নিষেধ করেছিল। না খুলতে নিষেধ করা মানে কি? খুলতে বলা। তাহলে এই জন্য আমরা এখানে নটটা ব্যবহার করবো, অর্থাৎ ফরবিড যখন ব্যবহার করবো তখন নটটা ব্যবহার করবো না। নাম্বার 4, হি সেড টু মি প্লিজ ডু নট ওপেন দ্য ডোর। প্লিজ আছে, আবার ডু নট আছে, অর্থাৎ এটা রিকোয়েস্ট এখানে আমরা পাচ্ছি। আর রিকোয়েস্ট যেহেতু আমরা এখানে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওই বিকল্প যেটা আমরা ফরবিড সেটা আর চিন্তা করবো না, এটা এখানে নেগেটিভ সেন্টেন্স ধরে নট টু ব্যবহার করেই কাজটা করবো। তাহলে কি দাঁড়ায়? হি রিকোয়েস্টেড মি, অর্থাৎ একটা কমান্ড আমরা এখানে ব্যবহার করি, দুইটা কমান্ড একসাথে ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু রিকোয়েস্টও বোঝাচ্ছে, আবার
এটা ফরবিডও বোঝাচ্ছে, কিন্তু আমরা দুইটা কমান্ড একসাথে ব্যবহার করতে পারবো না, আমরা যে কোনো একটা কমান্ড ব্যবহার করবো। তাহলে রিকোয়েস্টেড মি নট টু ওপেন দ্য ডোর। আর যদি আমরা ফরবিড ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু প্লিজটা ব্যবহার করার কোনো সুযোগ থাকছে না, যার কারণে আমরা এখানে ফার্স্ট চয়েস হিসেবে রিকোয়েস্ট ভার্বটাকেই নেব। টিচার সেড টু মি রেসপেক্ট দ্য এল্ডার্স। টিচার সেড টু মি, টিচার যখন কোনো কথা বলে তখন সেটা আদেশ বা উপদেশ হয়, সেটা আদেশ অথবা উপদেশ। অর্থাৎ বিশেষ করে টিচার যখন স্টুডেন্টদের উদ্দেশ্যে কোনো কথা বলে, টিচার সেড টু মি রেসপেক্ট দ্য এল্ডার্স, তাহলে টিচার অ্যাডভাইসড মি টু রেসপেক্ট দ্য এল্ডার্স। এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল। এরপর আমরা যাচ্ছি পরবর্তী। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট এর ফাংশনটা একটু আমাদেরকে আলাদাভাবে দেখতে হচ্ছে। লেট এর কাজটা একটু ভিন্ন, এখানে লেট একটু ব্যতিক্রম আচরণ করে। এই লেটটা যখন সেন্টেন্সের শুরুতে থাকে তখন আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরি। এটা ইম্পারেটিভ সেন্টেন্সটা এখানে লেট এর ফাংশনটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে প্রস্তাবনা বোঝাবার ক্ষেত্রে অর্থাৎ প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, আর একটা হচ্ছে প্রস্তাব না দিলে সেক্ষেত্রে পারমিশন বা অনুমতি বোঝায়। কখন প্রস্তাব কখন একটা অনুমতি, এটা আমরা কিভাবে বুঝবো? যখন লেট এর পরে আস থাকবে, এই অবজেক্টটা এই আস, লেট আস অথবা লেটস সংক্ষেপে লেটস থাকতে পারে অথবা লেট আস, তখন সেটা প্রপোজাল বোঝায়। প্রপোজাল যখন বুঝাবে, প্রস্তাব যখন বুঝাবে, তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ বসবে। রিপোর্টিং ভার্বটা তখন আমরা বসাবো কি? প্রপোজ। কমা ইনভার্টেড কমার জায়গায় এখানে আমরা বসাবো দ্যাট। আর এই জায়গায় শুড ইজ অ্যাডেড আফটার দ্য সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরে এখানে আমাদেরকে একটা শুড ব্যবহার করতে হবে, মডেল অক্সিলারি হিসেবে শুড ব্যবহার করতে হবে। আর লেট এর পরে যদি আস না থেকে অন্য অবজেক্ট থাকে তখন সেটা পারমিশন বা অনুমতি অর্থে বসে। সেক্ষেত্রে কি হবে? রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে সে বা টেল বসবে। রিপোর্টিং ভার্ব পরিবর্তে সে বা টেল, কমান্ড ভার্ব কমার পরিবর্তে যথারীতি দ্যাট থাকবে। আর এখানে এসে তোমার এখানে বসছে শুড, এই জায়গায় সাবজেক্টের পরে বসবে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। মাইট অথবা মাইট বি অ্যালাউড টু আমরা সহজটাই জানি, সহজটাই শিখে রাখি, ওইটাও ওইটা বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। দুটোই একই কাজ, আমি এটা বসালেও যে কাজ হবে, মাইট বি অ্যালাউড টু বসালেও একই কাজ হবে। তো মাইট ব্যবহার করা যায় অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করা যায় কিসের পরে? রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর। আচ্ছা, আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। দুইটা উদাহরণ আমরা দেখবো এখন। দেখো লেট আস এর ক্ষেত্রে উদাহরণটা দেখো। হামিদ সেড টু হিজ ব্রাদার, হামিদ সেড টু হিজ ব্রাদার লেট আস গো টু দ্য ফিল্ড। লেট আস, তাহলে এটা প্রপোজাল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, হামিদ প্রপোজড টু, এখানে টুটা থাকবে, কিন্তু প্রপোজের পরে টুটা থাকবে। আমরা এর আগে কিন্তু ভার্বের পরে টুটা ব্যবহার করিনি, এখানে কিন্তু সেটা ব্যবহার করতে হবে। প্রপোজের পরে টুটা থাকে যদি অবজেক্ট থাকে আর কি। হামিদ প্রপোজড টু হিজ ব্রাদার দ্যাট, এরপর দেখো লেট আস গো টু দ্য ফিল্ড, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করলে আমরা আসটাকে নমিনেটিভ হিসেবে পাবো উই, এবং সেক্ষেত্রে এই উই এর পরে একটা শ্যাল আসবে, মনে মনে এখানে একটা শ্যাল আনতে হবে। উই শ্যাল গো টু দ্য ফিল্ড, মূলত ওই শ্যাল থেকেই এই সুরটা আসে। তাহলে উই শ্যাল গো টু দ্য ফিল্ড, এই উই শ্যাল গো টু দ্য ফিল্ডকে আমরা যখন ইনডিরেক্ট করব তখন আমরা পাবো উই এর পরিবর্তে দে শুড গো টু দ্য ফিল্ড। আচ্ছা, এখানে দে বসালাম, কিভাবে বসালাম? দে কোথা থেকে আসলো? দেখো উইটা প্লুরাল নাম্বার, তাহলে ডেফিনেটলি প্লুরালের পরিবর্তে প্লুরালই বসতে হবে। এখন এই জায়গায় এটা এখানে দেয়া বসছে, ঠিক আছে, এটা কখন কোনো আবার উই ঠিক থাকতে পারে, উইটা চেঞ্জ নাও হইতে পারে। কখন চেঞ্জ হবে না? দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই দুইটার মধ্যে যে কোনো একজন যদি ফার্স্ট পারসন হয়, আবার খেয়াল করো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট এই দুইটার মধ্যে যে কোনো একজন যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেক্ষেত্রে উই চেঞ্জ হবে না, উই থাকবে। আর যদি না হয় তখন আমাদেরকে তার পরিবর্তে দে বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো লেটের পরে অন্য অবজেক্ট যদি থাকে, তার মানে পারমিশন যখন বুঝে, তখন আমাদের উদাহরণটা কিরকম হবে? হামিদ সেড টু হিজ ব্রাদার লেট মি সি ইওর মোবাইল ফোন।
লেট মি, লেটের পর এখানে আস নাই, যার কারণে আমরা এটা ওই পারমিশনের নিয়মে ফেলবো। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, হামিদ টোল্ড হিজ ব্রাদার, ওই যে আমরা নিয়মে লিখেছিলাম টেল অথবা আস্ক বসাবো আমরা, সে অথবা টেল বসাবো। তো আমরা সে এর পরে টু আছে বিধে আমরা এখানে টেলটা নিচ্ছি। হামিদ টোল্ড হিজ ব্রাদার দ্যাট লেট মি সি ইউর মোবাইল ফোন। এখানে আমরা এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন মিটা হবে আই, এবং এরপরে মনে মনে একটা মোডাল অক্সিলারি ব্যবহার করতে হবে, সেটা হবে মে। আই মে সি ইউর মোবাইল ফোন, অর্থাৎ এটাকে আমরা অ্যাসার্টিভ করলে পাচ্ছি আই মে সি ইউর মোবাইল ফোন। এই আই এর পরিবর্তে হি, আইটা ফার্স্ট পারসন, তাহলে হামিদকে বোঝায় হি। মেয়েটা মাইট হবে, যেহেতু এখানে টেন্সটা ফার্স্ট টেন্স আছে সেক্ষেত্রে সেই জন্য মেয়েটা মাইট। সি এটা ইয়োর মোবাইল ফোন, ইয়োর বলতে বোঝাচ্ছে কাকে, হিজ ব্রাদারকে, অর্থাৎ ব্রাদারকে, ব্রাদারের পরিবর্তে এখানে হিজ বসছে মোবাইল ফোন। এই হচ্ছে লেট আসের একটা এক্সাম্পল এবং লেট প্লাস অন্য অবজেক্টের একটা এক্সাম্পল। তাহলে লেট আস থাকলে আমরা কি বুঝবো, প্রস্তাব, আর লেট এর পরে যদি অন্য অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বুঝবো পারমিশন। আর একটু ভালোভাবে দেখে নাও উদাহরণ দুটো, পাশাপাশি আমি দিয়েছি যাতে পার্থক্যটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। প্রপোজ আর এখানে টোল্ড, এখানে শুড, এখানে মাইট। আচ্ছা, নেক্সট আমরা অ্যাকচুয়ালি আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। অর্থাৎ এই যে যে তিন ধরনের সেন্টেন্স পরিবর্তনের কাজ আমরা আজকে আলোচনা করলাম, সেই তিন ধরনের কাজ যদি ঠিকমতো আমরা করতে যাই তাহলে কিন্তু অনেক কাজ, যদি ঠিকমতো বুঝে বুঝে আমরা করতে যাই তাহলে অনেকগুলোই কাজ আসলে। তো যার কারণে আমি আর আজকে আমার লেসনটাকে লেংদি করছি না। আমার আরও দুটো সেন্টেন্স বাকি থাকবে, একটা হচ্ছে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এই দুটো আমি আগামী ক্লাসে আলোচনা করব। এবং সেই সাথে যে তোমার যে ওই যে প্যাসেজ নারেশনের কাজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমাদেরকে অতিরিক্ত কাজ করতে হয়, সেই অতিরিক্ত কাজগুলো কি সেগুলো আমরা দেখব। এখন আমি তোমাদেরকে আজকের আলোচনার উপর ভিত্তি করে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এই হোমওয়ার্কগুলো তিন ক্যাটাগরি সেন্টেন্সের উপর ভিত্তি করে। প্রথমে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর এই 5টা বাড়ির কাজ একটু তোমরা দ্রুত লিখে নাও, অথবা তোমরা আমার এই ভিডিওটা তোমার পজ করে সেই জায়গায় এটা স্থিরচিত্র হিসেবে থাকবে, তখন তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। এরপরে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। He said to me, "Are you going to market?" The headmaster said to me, "Where do you live?" Mother said to her daughter, "Did you give him my message?" My friend said to me, "What can I do for you?" The man said to Samir, "Who are you and whom do you want?" এখানে আমি কিন্তু দুটো সেন্টেন্সকে, দুটো ইন্টারোগেটিভকে কিন্তু আমি এন্ড দিয়ে যুক্ত করে দিলাম। এখানে এই কাজটা করার সময় একটু ভালোভাবে খেয়াল করে তারপর কাজটা করবে। এরপর আমরা লাস্ট বাড়ির কাজ ইম্পেরাটিভ সেন্টেন্সের উপর 5টা দিলাম, মিলিয়ে দিয়েছি আমি। টিচার said to us, "Listen to me carefully." Doctor said to the patient, "Sleep at least 6 hours." The gardener said to us, "Do not tear the flowers." The boys said, "Let us play cricket." Monica said to her younger sister, "Let me check it." তাহলে তিন ক্যাটাগরির আমি 3 5 15টা সেন্টেন্স এখানে তোমাদেরকে দিলাম। এই 15টা কাজ তোমরা বাড়িতে বসে করবে, পাশাপাশি সময় পেলে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আরো 5টা কাজ তোমরা বই থেকে বেছে নিয়ে করবে। তাহলে দেখবে তোমাদের এটা আরো ভালোভাবে বোধগম্য হবে, এবং কোনো সমস্যা যদি থাকে তাহলে সেই সমস্যা থেকে তোমরা ওভারকাম করে আসবে। তাহলে বন্ধু, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আমি আগামী ক্লাসে আমার ন্যারেশনের পরবর্তী যে
বাকি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যদি সম্ভব হয় তাহলে আগামী ক্লাসে আমি শেষ করে দেবো, আর যদি সম্ভব না হয় বা যদি মনে হচ্ছে যে এটা আর একটু হয়তো সময় নিয়ে করা দরকার, তাহলে আমি আরেকটা ক্লাস হয়তো বাড়াবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যেসব নির্দেশনা আছে সেগুলো সব যথাযথভাবে পালন করবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ওকে, গুড বাই, থ্যাংক ইউ।